এটা হ্যালো, নমস্কার। বঙ্গীয় সাহিত্য পরিষদ আয়োজিত শিবকালী ভট্টাচার্য স্মারক বক্তৃতায় উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বাগত এবং আমার প্রণাম জানাচ্ছি। আজ এই সভায় আমরা আলোচক হিসেবে পেয়েছি শ্রী অর্জুন দেব সেন শর্মাকে। এই সভায় সভাপতিত্ব করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি শ্রী রতন কুমার নন্দী এবং স্বাগত ভাষণ দেবেন শ্রী রমেন কুমার সর। আমি আজকের এই সভার বক্তা, সভাপতি এবং সম্পাদক সকলকেই অনুরোধ জানাচ্ছি তাদের আসন গ্রহণ করার জন্য। আমরা এবার মাননীয় বক্তাকে বরণ করে নেব। প্রথমে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন পরিষদের সম্পাদক শ্রী রমেন কুমার সর। সাহায্য করছেন সোমদত্ত চট্টোপাধ্যায়। এবার বক্তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন সভাপতি শ্রী রতন কুমার নন্দী। সাহায্য করছেন সোমদত্ত চট্টোপাধ্যায়। মাননীয় বক্তাকে বরণ করে নিচ্ছেন পরিষদের সভাপতি রতন কুমার নন্দী। এখন স্বাগত ভাষণ দেবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক শ্রী রমেন কুমার সর। স্যারকে আহ্বান করছে। নমস্কার। বঙ্গীয় সাহিত্য পরিষদে আজকে আপনারা প্রত্যেকেই জানেন শিবকালী ভট্টাচার্যের স্মারক বক্তৃতা। এবারে বক্তা হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অত্যন্ত প্রিয়জন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অর্জুন দেব সেন শর্মাকে। তিনি আজকে উপস্থিত হয়েছেন। মঞ্চে রয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী এবং তাদের উপস্থিতিতে যে কোনো আলোচনা সভা সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। আপনারা আছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক হিসাবে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা জানেন, প্রত্যেকেই জানেন যে শিবকালী ভট্টাচার্য জন্মেছিলেন অবিভক্ত বাংলার
বাংলাদেশে, বর্তমান বাংলাদেশ, খুলনা জেলায়। পিতা ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। স্কুলেই যখন পড়াশোনা করতেন তখন থেকেই তার গাছপালার প্রতি অত্যন্ত আগ্রহ জন্মে এবং পরবর্তীকালে যখন তারা এপারে চলে আসেন 1936-এর সময়, কলকাতায় তার অগ্রজ কবিরাজ বিজয়কালী ভট্টাচার্যের উৎসাহে তিনি আয়ুর্বেদ চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত করেন এবং বিখ্যাত সেই সময়ে যারা আয়ুর্বেদ বিশেষজ্ঞ ছিলেন তার মধ্যে শচীন্দ্র বিদ্যাভূষণ সরস্বতী, জ্যোতিষ সরস্বতী, হারান চক্রবর্তী, গণনাথ সেন প্রভৃতিদের সান্নিধ্যে নিজেকে অন্য একটা স্তরে নিজেকে উত্তীর্ণ করেন। আয়ুর্বেদ যে মেডিকেল কলেজ, সেখানে 1942 খ্রিস্টাব্দ থেকে 47 পর্যন্ত তিনি রসায়ন বিদ্যায় অধ্যাপনা করেছিলেন। 1967-তে তিনি চলে আসেন ভেষজ বিদ্যা। এইরকম একজন মানুষের স্মরণে তার পরিবার থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদকে শিবকালী ভট্টাচার্য স্মারক বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল। আমরা অত্যন্ত আনন্দিত আজকে যাকে বক্তা হিসেবে আমরা পেয়েছি, শ্রী অর্জুন দেব সেন শর্মা। ওনার যে সাহিত্যের ক্ষেত্রে যে পদচারণা, তার অনেকটাই হচ্ছে এই প্রাচীন অতীত ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি কৃষ্টি। ফলে আমরা প্রথম অর্জুন দেবকে বলি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই বক্তৃতার ক্ষেত্রে আমাদের পরিষদের ক্ষেত্রে বলা হয় যে অতীত ঐতিহ্য এবং সংস্কৃতির বিষয়, সেই ভেষজ বিদ্যা হোক, চিকিৎসা বিদ্যা হোক, এর ওপর আলোচনা করাটাই তারা চেয়েছিলেন, যে এই বিষয় নিয়ে আলোচনা হোক প্রত্যেকটা সভায়। তো আমি অর্জুনকে অনুরোধ করি, অর্জুন আমার ভাইয়ের মতো, আমি তাকে অনুরোধ করি। মাঝে একটা ডেট আমরা ঠিক করেছিলাম কিন্তু সেটা করে উঠতে পারিনি। পরে অর্জুনকে আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো অনুষ্ঠানটা করব, কিন্তু ফেব্রুয়ারির এই 26 এবং ফেব্রুয়ারি পর দুটো রবিবার ছুটি পড়ায় খুব দ্রুতই অর্জুনকে আমরা প্রায় 7 দিনের নোটিশ ওকে অনুরোধ করেছিলাম যে তুমি 19 তারিখে যদি বক্তৃতাটা দাও তাহলে ওদের পক্ষে সুবিধা হয়। এই মাত্র কদিনের সময় ও আসামে চাকরি করে, আমাদের সাহিত্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছে। আপনারা জানেন অর্জুন বাংলা সাহিত্যের অত্যন্ত কৃতি ছাত্র। প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছেন, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন, বিবেকানন্দ মহিলা মহাবিদ্যালয় কলকাতায়, এখন আসাম বিশ্ববিদ্যালয় কম্পারেটিভ স্টাডিজ, যেটাকে আমরা তুলনামূলক সাহিত্য বলি, তারও অধ্যাপক। বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, কয়েকটির নাম আমরা উল্লেখ করি এখানে। হিন্দু বাঙালির কাব্য সমাজ, আদি মধ্যযুগ, যেটা ভারবী থেকে প্রকাশিত হয়েছে, জার্মান দেশীয় ভারত বিদেশের জীবনী, ভারত বিদ্যের জীবনী, এবং সম্পাদিত গ্রন্থ হচ্ছে পঞ্জিকা, যেটা অনুষ্ঠপে বেরিয়েছিল, এবং ওর আলোচনার বহু প্রবন্ধ ছাত্র গবেষকদের কাছে অত্যন্ত সমাদৃত। ওকে আমি বলেছিলাম যে এমন একটা বিষয় ঠিক করতে যাতে এই শিবকালী ভট্টাচার্যের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যেতে পারে, সেই বিষয়কে মাথায় রেখে আজকে যে বিষয়ের উপর আলোকপাত করবে সেটা হচ্ছে বঙ্গীয় বৈষ্ণব ও তান্ত্রিক ভোজন বিলাস, রুচি, বৈপরীত্য, আয়ুর্দায়, সামাজিক দায়িত্ব ও শ্রেণী চেতনা। একটু আগে নিচে আমরা ছিলাম, তো মাননীয় সভাপতি জিজ্ঞেস করলেন, আপনি একটি শব্দ ব্যবহার করেছেন আপনার শিরোনামে, সেটা হচ্ছে আয়ুর্দায়। এটা অর্জুন ব্যাখ্যা করলো নিচে, আপনাদের সামনে আগেই বলে দিচ্ছি, ও নিশ্চয়ই বলার সময় আরো বিস্তৃতভাবে বলবে।
অর্থাৎ জ্যোতিষ গণনায় আমাদের তো অনেক প্রাচীন ঐতিহ্য আছে। সেখানে একটা মানুষের জন্মের কতটা, তার আয়ু কতটা, এই নিয়ে যে আলোচনা আলোকপাত, সেই বিষয়টাকেও ধরতে চেয়েছে এই আউটদায়ের শব্দের মধ্যে বিস্তৃতভাবে ও আলোচনায়। আমাদের অত্যন্ত অজানা একটা জগৎ, গৌড়ীয় বৈষ্ণব ও তান্ত্রিক ভোজন বিলাস কেমন, সেকালে বাঙালিদের ভোজন বিলাস কেমন ছিল, ভারতবর্ষের প্রেক্ষিতে বলতে চেয়েছিল। আমরা এই সময়ের মধ্যে সেটা করা সম্ভব নয়। আমরা বাঙালি ভোজন বিলাসের মধ্যেই ও আলোচনা রাখবে। আমরা আবার আপনারা যারা উপস্থিত আছেন, বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্বাগত ভাষণের পরে আমরা চলে যাব মূল আলোচনায়। মাননীয় সম্পাদক আজ আলোচ্য বিষয় কি সেটা বলে দিয়েছেন, এবং বক্তা শ্রী অর্জুন দেব সেন শর্মা, তাঁর সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে যারা আছেন তারা সকলেই তাকে চেনেন। আমি এই বিষয়ে কথা বলার সময় নষ্ট করতে চাইছি না, সরাসরি আমি বক্তা অর্জুন দেব সেন শর্মাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। এবং এর আগে একটি অনুরোধ, এই আলোচনা যখন চলবে আপনারা আপনাদের যে মোবাইল আছে সেটি বন্ধ রাখুন বা সাইলেন্ট করে রাখুন, যাতে কোনো সমস্যা না হয়। স্যার, আপনি আসুন। নমস্কার। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট সভাপতি অধ্যাপক রতন কুমার নন্দী এবং সাহিত্য পরিষদের, বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সম্পাদক অধ্যাপক এবং ডিন অফ আর্টস বর্ধমান বিশ্ববিদ্যালয় অধ্যাপক রমেন কুমার সরকে আমার নমস্কার জানাচ্ছি। আমরা যারা বাংলা ভাষা চর্চা করে অন্ন গ্রহণ করি, আমাদের প্রত্যেকের কাছেই সাহিত্য পরিষদ আমাদের প্রসূতি গৃহ। সুতরাং সাহিত্য পরিষদে আমি ছাত্রাবস্থায় এসেছি, ছাত্র হয়ে ঢুকেছি, মাস্টারমশাইদের বক্তৃতা শুনেছি। প্রথম প্রবেশ করি যখন আমি ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3 নয়, একটু ভুল বললাম, ক্লাস 6-এ পড়ি। চৈতন্যদেবের 500 বছর হচ্ছে, সেই সময় আমি প্রথম ঢুকি। তখন অধ্যাপক সুকুমার সেন, অধ্যাপক জগদীশ ভট্টাচার্য এই কক্ষে ছিলেন। তারপর থেকে নিজের পড়াশোনার সময় এক সময় প্রায় নিত্য আসা যাওয়া ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই এখানে বলতে এসে আমি একটু, যাকে বলে, ঈষৎ বিচলিত রয়েছে। আচ্ছা, আমার আজকের বক্তৃতার বিষয় আপনারা জানেন। বিষয়ের খুবই সংক্ষিপ্ত একটি পরিচয় মাননীয় সম্পাদক দিয়েছেন। আমি প্রথমেই একটা কথা বলি যে একটা 45 মিনিট বা 1 ঘন্টার বক্তৃতায় মধ্যযুগের যে বিপুল পরিমাণ টেক্সট, সেই টেক্সটে কে কি খেলেন এবং কারা কিভাবে কি খাচ্ছেন, কি রান্না করছেন, তা নিয়ে কোনো স্থির বা শেষ কোনো বক্তব্য রাখা সম্ভব নয়। কারণ আমরা খাদ্য তালিকা পেতে শুরু করেছি, যদি একেবারে আমি চর্যাগীতি কৌশবৃত্তি গ্রন্থটি ধরি, এই বাড়িতে চর্যাপদ বলবো না, চর্যাগীতি কৌশবৃত্তি গ্রন্থটি ধরি, সেখান থেকে আরম্ভ করে অন্নদামঙ্গল পর্যন্ত রান্নার সুদীর্ঘ তালিকা পাওয়া যায়। মাঝখানে চৈতন্য জীবনী গ্রন্থগুলি তো তার একেবারে জাদুঘর তৈরি করে রেখেছে। প্রত্যেকটি মঙ্গল কাব্যে আছে, স্থান বিশেষে প্রত্যেকটি মঙ্গল কাব্যে রান্নার ভেরিয়েশন রয়েছে। জেলা থেকে জেলায় আমরা রান্নার ভেরিয়েশন পেয়েছি, খাবার দাবারের ভেরিয়েশন পেয়েছি।
কিন্তু সেগুলোর সঙ্গে রসনা বিলাসের সম্পর্ক আছে। আমি এখানে বিলাস শব্দটি ব্যবহার করেছি বৈচিত্র্য অর্থে। আমি খুব বিলাসের কথা বলবো না, আমি মূলত বলবো ঠিক কোন প্রতিজ্ঞায়, মানে প্রতিজ্ঞা মানে কোন সূত্রে এই রন্ধনের একটি ঐক্য বঙ্গীয় সম্প্রদায়ের একটি বিশেষ ধারার মধ্যে কাজ করে যাচ্ছে। এবং তার ফলে আমি দুটো পূর্বপক্ষ করেছি, একটি বৈষ্ণব সম্প্রদায়, একটি শাক্ত সম্প্রদায়। তান্ত্রিক বলতে সবাই অনেকেই তান্ত্রিক হতে পারেন, তার মধ্যে মূলত শাক্ততান্ত্রিক এই দুটি শাখা। আর এদের মাঝ বরাবর একটি রয়েছে, সেটি হচ্ছে স্মার্ত হিন্দু ধর্ম। যাদের স্মার্ত হিন্দু ধর্ম কাকে বলবো? যদি স্মার্ত হিন্দুর শেষ ঐতিহাসিক ঠিকঠাক সংজ্ঞা দিতে হয় তাহলে তিনি হরপ্রসাদ শাস্ত্রী। কারণ হরপ্রসাদ শাস্ত্রী নিজেই তার রচনাবলিতে বলেছেন এক জায়গায় যে আমি দীক্ষা নিইনি, কারণ তার কোনো কুলগুরু ছিল না, তাহলে তিনি তান্ত্রিক নন, তিনি তন্ত্র দীক্ষাকে মনে করতেন বৌদ্ধ রীতি। অথচ তার পুত্র ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য তিনি কিন্তু বৌদ্ধ তন্ত্র সম্পর্কে কাজটায় একটু দুর্বলতা থাকলেও কিন্তু তিনি বিনয় তোষ ভট্টাচার্য বৌদ্ধ বজ্রযানে তার আগ্রহ ছিল। তা এখন স্মার্ত হিন্দু মানে হচ্ছে গিয়ে যারা মূলত যে ঊনবিংশ সংহিতা আমরা বলি, 29টি স্মৃতি আমরা বলি, কিন্তু মূলত ভারতে আছে 56টি স্মৃতি। এই ঊনবিংশ সংহিতা অবলম্বন করে যে বিভিন্ন স্মৃতি নিবন্ধগুলো তৈরি হয়েছে, অর্থাৎ স্মৃতি গ্রন্থ এক জিনিস আর স্মৃতি নিবন্ধ আরেক জিনিস, এটা প্রথমেই বুঝতে হবে। ডাইজেস্ট মানে যেগুলো থেকে সার সংক্ষেপ করা হয়েছে। যেমন বারে বারে সবাই ভুল লেখেন রঘুনন্দন স্মৃতিকার, রঘুনন্দন কোনো স্মৃতি রচয়িতা নন, রঘুনন্দন একজন স্মৃতি নিবন্ধকার। তা এই স্মৃতি নিবন্ধ অনুসারে যে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণানুসারী সমাজ জীবন কাটাতেন, তাদের মধ্যে একটা সময় অন্তত সেন যুগের পরে রমেশ মজুমদার বঙ্গীয় কুলশাস্ত্রে বলছেন যে, এবং আমরাও দেখেছি যে আমাদের আগের প্রজন্ম অব্দি সকলেই প্রায় দীক্ষিত ছিলেন। সব দীক্ষাই মূলত তান্ত্রিক দীক্ষা, গৌড়ীয় বৈষ্ণব দীক্ষাও তান্ত্রিক দীক্ষা, কিন্তু তাদের একটা আলাদা স্কুলিং অফ ফুড রয়েছে। আমি এইটার মূল প্রিন্সিপাল এবং মূল জায়গাগুলো বলবো। মহাপ্রভু কি কি খেতেন, কত রকম মিষ্টি খেতেন, সেই প্রকার মিষ্টিগুলি কি রন্ধন তালিকা বা ভোজ্য তালিকা, আমি কোনো পাক প্রণালীর রচনা এখানে করছি না। বা নিরয়ার স্বাদ ভক্ষণ, অসাধারণ আমিষ আহারের বর্ণনা, আমি সেটিও এখানে আবৃত্তি করছি না, কারণ এগুলো টেক্সটে আছেন, আপনারা যখন যে টেক্সট পড়বেন সেই টেক্সট দেখবেন। আমি শুধু মূলত কতগুলো সূত্র আকারে কি কি নিষিদ্ধ হচ্ছে এবং এবং নিষেধের কোনো যে কোনো মূল রীতি সর্বত্র রক্ষিত হয়েছে এমনটাও নয়। নানা কারণে কোনোটা নিষিদ্ধ হয়েছে, নানা কারণে কোনোটা গৃহীত হয়েছে। এর মধ্যে একটা খুব জটিল অন্তঃসম্পর্ক লক্ষ্য করা যায়। এই জটিল অন্তঃসম্পর্কের কতগুলো জায়গা আমি আপনাদের কাছে তুলে ধরব। একটা কথা শুধু মনে রাখতে হবে, হিন্দু পরম্পরায় যখন কোনো কিছু করা হয় একটা শাস্ত্রের প্রমাণ লাগে, সেটা প্রয়োজন হলে শাস্ত্রে প্রক্ষেপ করেও শাস্ত্রের প্রমাণ করে তুলে আনা হয়। এ নিয়ে কোনো লুকোনো ব্যাপার নয়, একদম শাস্ত্রে প্রক্ষেপ করেও করা হয়, যার ফলে গৌড়ীয় পাঠ আলাদা হয়, কাশ্মীরি পাঠ আলাদা হয়, এই পাঠে দুটি শ্লোক পাওয়া যায় না। এইসবের মধ্যে কিছুটা আমাদের ধর্মের ভেতরকার রাজনীতি আছে। কিন্তু কেন আছে, কেন করতে হয় এই প্রক্ষেপগুলো? তার কারণ আমাদের শাস্ত্রকাররা কখনোই ডগম্যাটিক ছিলেন না। একেবারেই ছিলেন না এ কথা আমরা বলতে পারি না, কিন্তু ডগম্যাটিক মূলত তারা হতে চাননি। তাদের মূলত একটা প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি ছিল। কারণ প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি না থাকলে পরে তারা দেশপ্রামাণ্য, কালপ্রামাণ্য এবং পাত্র প্রামাণ্য, কার জন্য বলছি, কোন সময় বলছি এবং কোন দেশে দাঁড়িয়ে বলছি,
যেমন মনে করুন কোনো একটি খাদ্য বঙ্গদেশে পাওয়া যায়, দক্ষিণ ভারতে পাওয়া যায় না, দক্ষিণ ভারতে পাওয়া যায়, উত্তর ভারতে পাওয়া যায় না, এগুলো তো ঘটতেই পারে। সুতরাং কালক প্রামাণ্য অনুযায়ী, স্থান প্রামাণ্য অনুযায়ী আগে চাষ হতো, এখন চাষ হয় না, আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। বিশেষত বসতি স্থাপনের সঙ্গে, বসতির প্রব্রজনের সঙ্গে এর খুব সম্পর্ক রয়েছে। যেমন আফগানিস্তানেরও পশ্চিম দিকে, আমি কয়েকটা টুকরো টুকরো কথা বলে নিয়ে ঢুকছি, আফগানিস্তানেরও পশ্চিম দিকে যখন বসতি ছিল, আমি আর্যদের বাইরে থেকে আসার তত্ত্বেই এখন অবধি অবস্থান করছি, তার আগে কিন্তু তারা যে কোনো লাল বর্ণের খাদ্যের উপর বিশেষ করে নিষেধ করেছিলেন এমনটি কিন্তু নয়। তারা স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু খাদ্যের নিষেধ করেছেন। এই যে স্থান পরিবর্তনের সঙ্গে, কাল পরিবর্তনের সঙ্গে নিষেধের তালিকা বা সংযোজনের তালিকা তৈরি হয়েছে, সেটা আমরা কয়েকটা জায়গায় লক্ষ্য করি। এই সম্বন্ধে আমি সতীশচন্দ্র বিদ্যাভূষণের একটি উদ্ধৃতি আমি দিচ্ছি। তিনি বলছেন, কোট, স্মৃতি হোক তন্ত্রই হোক, শাস্ত্র ব্যবহারিক শাস্ত্র, ভৈষজ্য বিদ্যা পূজার্চনাদির চরম প্রতিপাদ্য সেই ব্রহ্মজ্ঞান, কিন্তু শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধনা। ধর্ম সাধনা করিতে হইলে শরীরকে প্রস্তুত করিতে হইবে, তাই বুদ্ধকে পরমান্ন গ্রহণ করিতে হইয়াছে। এই যে বুদ্ধ বা এই যে বুদ্ধের পরমান্ন গ্রহণ সুজাতার কাছ থেকে, এটি ভারতের খাদ্য সংস্কৃতির ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে আমি প্রথমেই উপস্থিত করছি। কারণ তিনি ক্ষয় রোগাক্রান্ত হলেন দীর্ঘ উপবাসে। ক্ষয় রোগাক্রান্ত হয়ে বুদ্ধ দেখলেন যে না, তিনি তো ধ্যানই চালাতে পারছেন না। সেই অবস্থায় সুজাতা তাকে পরমান্ন দিলেন। এবার সেই পরমান্নের প্রতীক ধর্ম যাই থাক, তার বাহ্যার্থ তিনি পরমান্ন গ্রহণ করলেন, সেই পৌষ্টিক উপাদানে তিনি সঞ্জীবিত হলেন এবং তারপরে তিনি প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বের দর্শন পেলেন। সেটা পরে। আচ্ছা, আলোচ্য বক্তব্যটিকে আপনারা মনে রাখবেন, আমি মূল বক্তব্যে প্রবেশ করছি। আলোচ্য বক্তব্যটিকে আপনারা কিন্তু কেবলমাত্র আমিষ নিরামিষ সংক্রান্ত বিতর্ক বা মাংস ভক্ষণের বৈধতা আছে কি নেই বা মাংস ভক্ষণ বিধিসম্মত কি না, এই বিষয়ক বিচার হিসেবে আপনারা নেবেন না। একটি মিশ্র সভ্যতা কেন্দ্রীয় ধর্মের আহার বিধি বা ভেষজ বিষয়ক নির্দেশ কেবল একমুখী হতে পারে না। কারণ প্রাচীন বিবর্তনের যে ইস্যুগুলো ছিল, সেই অনেকগুলো ইস্যু আজকের আর ইস্যু নেই। যেমন ছত্রাক মিশ্রিত খাদ্য গ্রহণযোগ্য নয়। আমরা তো সকলে পাউরুটি খাই সকালে, তাতে আমাদের ধর্ম কারুরই যাচ্ছে না, ধর্ম এত ঠুনকো না। তা চিরকালই যেটা ভোজ্য বিষয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে, আয়ুর্বেদে গুরুত্ব পেয়েছে, প্রথম হচ্ছে স্বাস্থ্য। যদি স্বাস্থ্যই সংরক্ষিত না হয় তাহলে আর সাধনা কোথায়? স্বাস্থ্য। দ্বিতীয়ত, যখন স্মৃতি নিবন্ধকাররা স্মৃতি নিবন্ধ লিখছেন, মানে লেটার পিরিয়ড, মানে রঘুনন্দন কিন্তু আসলে লেটার পিরিয়ডের লোক। আমি শুধু বঙ্গদেশে আছি, আমি মিথিলায় গেলে পরে তো আরো বিচিত্র ভাবে পুরো ব্যাপারটা ঘেঁটে যাবে। স্মৃতির নিবন্ধ রচনার ক্ষেত্রে রঘুনন্দন মহাপ্রভুর থেকে 50 বছরের প্লাস মাইনাস 50 বছরের বড়। রঘুনন্দন যখন লিখছেন সেটাও কিন্তু স্মৃতি ডাইজেস্টের শেষ দিকের পর। স্মৃতির প্রয়োজন বর্তমানে ফুরিয়েছে, কারণ এখন নব্য স্বাস্থ্যবিধান এসে পৌঁছিয়েছে। তা যখন রঘুনন্দন লিখছেন, এটা মনে রাখবেন, যখন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল লিখছেন, গুজরাট নগরপত্তন লিখছেন, তখনও তারা ব্রাহ্মণের বসতি, ক্ষত্রিয়ের বসতি, বৈশ্যের বসতি লিখে যাচ্ছেন। কিন্তু কার্যত চাতুর্বর্ণ কিন্তু তখন বঙ্গদেশ কেন সারা ভারতেই নেই। ক্ষত্রিয় কোথায়? যারা দাবি করেন তারা ক্ষত্রিয়, এই সম্বন্ধে সমস্ত তর্কের অবসান পিভি কানের হিস্ট্রি অফ ধর্মশাস্ত্রেও আছে, আমার বইতেও আছে। চাতুর্বর্ণ তখন নেই, কার্যত চাতুর্বর্ণ নেই।
কিন্তু বর্ণানুযায়ী যে খাদ্য, এই বিষয়টা কিন্তু রঘুনন্দনও রেখে যাচ্ছেন। এবং এই যে বর্ণানুযায়ী খাদ্য রেখে যাচ্ছেন, এইটা থেকে ক্রমশ বোঝা যায় যে গুণগত বর্ণ বিচার খুব গুরুত্ব পাবে। যতদিন যাবে গুণগত বর্ণ বিচার গুরুত্ব পাবে। যিনি যতটা পরিশ্রম করবেন, যিনি যোদ্ধা, তার খাদ্য গ্রহণ, আর যিনি সারাদিন শুধু জপ তপ এবং যজ্ঞাদি করবেন, ছাত্র পড়াবেন, অধ্যয়ন অধ্যাপন, ব্রাহ্মণের যা বৃত্তি, যজন যাজন দান প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপন করবেন, দুজনের খাদ্যাভ্যাস কখনো এক হতে পারে না। দুজনের শরীরের প্রয়োজন কখনো এক হতে পারে না। আমার শরীরের যা প্রয়োজন ক্যালোরি বেশি হয়। সুতরাং বর্ণানুযায়ী কর্মদক্ষতা দ্বিতীয় স্তর, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত সুলভতা, যা পাওয়া যাচ্ছে এবং যা পাওয়া যাচ্ছে না। যেমন একদম হাতের কাছে একটা উদাহরণ দিই, লঙ্কা কিন্তু দেবতার ভোগে, আগে দেবতাকে অনিবেদিত খাদ্য গ্রহণ করা হতো না, দেবতার ভোগে কিন্তু লঙ্কা দেওয়া হতো না, ঝাল বিবর্জিত। দেওয়া হতো চই, চই মূল, চই বলে একটি বস্তু ছিল, সেটি দেশে হতো। লঙ্কা পরে বিদেশ থেকে এসেছে। সব বিদেশি বস্তু কিন্তু বর্জন হয়নি। আপনারা কোনো সাধারণ শর্তে ফেলতে পারবেন না। একটার ক্ষেত্রে দেখবেন বিদেশের বস্তু দেশে এসেছে বাণিজ্য পথ ধরে এবং গৃহীত হয়েছে, যেমন চন্দন। সকালবেলা চন্দন বাটার সঙ্গে সাদা তিল মিশিয়ে খেলে পরে প্রেসার কমে, প্রেসারের ওষুধ এটা। শিবকালী বাবু চিরঞ্জীব বন ঔষধি করে খেয়েই আছে। কিন্তু সাদা চন্দন তো সমুদ্র পার থেকে আসতো, শ্রীলঙ্কা থেকে আসতো, এবং শ্রীলঙ্কা থেকেই আসতো, এ সম্বন্ধে কোনো দ্বিধা নেই, বা মাইসোর থেকে আসতো, বিদেশ, দূর 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 দেশ থেকে আসতো। কিংবা মনে করুন দারুচিনি, দারুচিনি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, দূর দেশ থেকে আসতো। কিংবা জায়ফল, জায়ফল ছাড়া দেবীর পানপাত্র সম্পূর্ণ হয় না, সুতরাং জায়ফল দূর দেশ থেকে আসতো। সবসময় যে দেশি বিদেশি সূত্র তৈরি হয়েছে এমনটা নয়, নানা রকম শর্ত আছে। সেই রকম শর্তগুলোই আমি কিছু কিছু করে আপনাদের বলছি। এবং এরপরেও আরেকটি চতুর্থ একটি শর্ত আছে, যেগুলো এই এই যে চারটি শর্ত, এই চারটি শর্ত আমি শিবকালী বাবুর গ্রন্থ থেকেই খুঁজে খুঁজে করেছি, নির্ণয় করেছি। স্বাস্থ্য, বর্ণানুযায়ী কর্মদক্ষতা, সুলভতা, এবং চতুর্থ শারীরিক উপসর্গ। শুধু স্বাস্থ্য বৃদ্ধি হলেই হলো না, হয়তো পেশি শক্তি বৃদ্ধি পেল কিন্তু চক্ষুর দৃষ্টি শক্তি কমে গেল। ক্রিয়া প্রতিক্রিয়া হয়। শিবকালী বাবু দেখিয়েছেন যে একটি বিশেষ আরোগ পানে চক্ষু রোগ সারে কিন্তু বাতরোগ বেড়ে যায়। সুতরাং এইগুলিও কিন্তু লক্ষ্য করা হয়েছে। এখন এর মধ্যে এই যে তার ফলে খাদ্য তালিকার মধ্যে স্বাস্থ্যবিজ্ঞানের বিবর্তমান পরামর্শ সর্বদাই প্রভাব ফেলেছে। বিবর্তমান পরামর্শ, তার কারণ সবকিছু তো প্রথমে মানুষের জানা ছিল না। আমাদের আর্য ঋষিগণ সবই চোখ বুঝে জেনে গিয়েছিলেন, এটা অনেকটাই জেনেছিলেন, কিন্তু পুরোটাই যে তারা জেনেছিলেন এমনটা তো নয়। পরবর্তীকালে যখন যেটা জানা গেছে সেটা ইনক্লুডেড হয়েছে। তার ফলে স্মৃতির মধ্যেও বিবর্তন কিন্তু ঘটেছে। খুব সূক্ষ্মভাবে যারা স্মৃতি চর্চা করেন তারা জানেন যে প্রাচীন স্মৃতি, নব্য স্মৃতি, এই দুই স্মৃতির মধ্যেও বিবর্তন রয়েছে। আরেকটি বিষয় মনে রাখবেন যে এই যে গৌড়ীয় একটি খাদ্য রীতি বলবো, তান্ত্রিক একটি খাদ্য রীতি বলবো, স্মার্ত একটি খাদ্য রীতি বলবো, এটি বৈধ বলবো, এটি অবৈধ বলবো, এই পুরোটাই কিন্তু নির্ভর করবে, এই বৈধ অবৈধ শব্দটা কিন্তু নির্ভর করবে দেবতাকে নিবেদনের যোগ্যতা অনুসারে। যা আপনি দেবতাকে নিবেদন করতে পারবেন, যেমন তন্ত্র একেবারে শেষ কথা বলবেন, আপনি সবকিছুই দেবতাকে নিবেদন করতে পারেন যদি আপনার সেই অধিকার থাকে, আপনাকে যদি গুরু সেই অধিকার দেন। এখন দেবতাকে আপনি যা নিবেদন করতে পারবেন সেটি বৈধ, যা দেবতাকে আপনি নিবেদন করতে পারবেন না তা অবৈধ। কিন্তু দেবতাকে আপনি কি নিবেদন করতে পারেন আর কি নিবেদন করতে পারেন না, তার পেছনে আয়ুর্বিজ্ঞানের বা আয়ুর্বেদের সর্বদাই একটা প্রভাব আগাগোড়া কাজ করে গেছে। এবং তার ফলে এটা
দার্শনিক দেবীবাবু দেখিয়েছেন যে স্বাস্থ্যবিজ্ঞান বা আয়ুর্বেদের সঙ্গে স্মৃতিশাস্ত্রের স্মার্তদের একটা চিরকালের দ্বন্দ্ব ছিল। এবং দেখুন, এখানে আমি খুব মানে একেবারে অবজেক্টিভ হতে আমি বলছি যে ব্রাহ্মণ জাতি এবং বৈদ্য জাতি, যেহেতু আমার ঠাকুরদা কবিরাজ ছিলেন, আমার মাতামহ কবিরাজ ছিলেন, পিতামহ কবিরাজ ছিলেন, আমি ডাক্তার হইনি, সেটা আমার পিতার খুব শখ ছিল। তা এখন এই যে ব্রাহ্মণ আর বৈদ্যে একটা চিরকাল সংঘাত আমরা দেখেছি। একটা ব্রাহ্মণ বৈদ্যের সংঘাত কিন্তু রাঢ়বঙ্গ পূর্ববঙ্গ সর্বত্রই একটা এরা একটু এ করছে, ওরা একটু এ করছে, ওরা একটু এ করছে, অথচ দুটি খুব কাছাকাছি কাস্ট। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে গিয়ে কি, ব্রাহ্মণ যেটাকে কোনো কোনো সময় হ্যাঁ বলে, বৈদ্য এসে সেটাকে না বলে, বলে যে তুমি ওটা খাবে, ওটা খেলে তো কফ হবে। এবং এর নানা রকম ফল আমরা পূজা পদ্ধতিতে দেখতে পাবো। যেমন স্মার্ত রীতি অনুযায়ী আপনার সকালবেলা আহ্নিক করবার কথা উপবাসের পর, মানে ব্রেকফাস্টের আগে, অথবা অশক্ত পক্ষে, একান্ত অশক্ত হলে বা দুর্বল হলে বা অসুস্থ হলে কিছু করার নেই, সেই ক্ষেত্রে জল, ফল, দুধ ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু অসুস্থ হলে, নতুবা আপনার স্ট্যান্ডার্ড রুল হচ্ছে কি যে আপনি উপবাসে থেকে প্রাতঃসন্ধ্যা করবেন। তান্ত্রিকদের ক্ষেত্রে ঠিক বিপরীত, ওরা আয়ুর্বেদ একটু বেশি বানায়। ওদের বিধি হচ্ছে গিয়ে সকালবেলা মুখে একটু মিষ্টি দিয়ে আপনি প্রাতঃসন্ধ্যা করতে বসবেন। তার কারণ ওই যে অতক্ষণ আপনার উপবাস হয়েছে, তার ফলে আপনার শরীরের চিনি যদি কমে যায়, তাহলে আপনি কত সংখ্যক জপ করবেন, সেজন্য আপনার শরীরে তো একটু চিনির দরকার। এই যে পদ্ধতির মধ্যে ভেদ ঘটে যাচ্ছে, এই পদ্ধতির ভেদের মধ্যে কিন্তু আসলে চিকিৎসা বিজ্ঞানের একটা প্রভাব আগাগোড়া থেকেছে। এমনকি যখন আমরা পরে আমি দেখাবো যে তন্ত্রে যখন পঞ্চমকারের অন্তর্গত মদ্যের প্রশ্ন আসবে, তখনও কিন্তু তন্ত্র খুব নির্দেশ করে দেবেন যে কতটুকু মদ্য, কেন মদ্য, কোন পাত্রে মদ্য, এগুলো খুব সুনিশ্চিত। এবং এই সুনিশ্চিত হওয়ার পেছনে সমস্ত সময় বৈদিক শাস্ত্রের একটা প্রভাব আছে। আচ্ছা, এই যে দেবতাকে নিবেদন করবার যোগ্যতা, একদল মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা এবং মৈথুন, এগুলো তারা নিবেদন করেন, শাক্ততান্ত্রিকরা করেন, অন্য দল করেন না। যারা করেন না তারা যে সবাই গৌড়ীয় বৈষ্ণবী মাত্র তা নয়, অনেকগুলি বৈষ্ণব সেক্ট আছে, বিশেষত শ্রী বৈষ্ণব থেকে আরম্ভ করে অনেকগুলি বৈষ্ণব সেক্ট আছে যারা প্রাণীজ প্রোটিন এবং মদ্য এবং মুখ্যকল্পে মৈথুন তারা দেবতাকে নিবেদন করেন না। মুখ্যকল্প মানে স্থূলার্থে, মাংস মানে মাংসই, আর অনুকল্প মানে তার বিকল্প। মুখ্যকল্পে অনেক বৈষ্ণব গ্রুপই তারা দেন না, মূলত ওটা বৈষ্ণবের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। এবং আপনার যখন পশ্চিম ভারত বেড়াতে যাবেন, আপনারা দেখবেন পশ্চিম ভারতের সর্বত্রই পেঁয়াজ টিয়াজ খাওয়া হয়। সেখানে গিয়ে যারা পেঁয়াজ বর্জন করেন বা ইত্যাদি বর্জন করেন, মানে আমাদের বাঙালি রীতির বিধবারা, উচ্চবর্ণীয় বিধবারা যা কিছুকাল আগে পর্যন্ত করে এসেছেন, এবং প্রথম 17টি জাতির ক্ষেত্রে যা মানা হয়েছে, সেই যে পদ্ধতি, সন্ধ্যা ছাড়া খাবো না, হ্যাঁ, ইত্যাদি যে বিধি, সেগুলো দেখবেন পশ্চিম ভারতে বেড়াতে গেলে আপনাকে বলতে হবে জৈন স্টাইল ফুড। যদি জৈন স্টাইল ফুড না বলেন, আপনি কিন্তু পেঁয়াজ পাবেন। তাহলে সে দেশে পেঁয়াজ নিরামিষ। এখন এই যে ভেদগুলো হচ্ছে, এই ভেদগুলোর আমি বঙ্গীয় রূপটাই শুধু একটু আলোচনা করছি। আবার এটাও মনে রাখবেন যে বৈষ্ণব, সব বৈষ্ণবই যে স্বামীস আহার বা স্বামীস নৈবেদ্য বলা ভালো, স্বামীস নৈবেদ্যই যে দেবতাকে অর্পণ করতে নিষেধ করে এমনটাও নয়। বেশ কিছু সহজিয়া বৈষ্ণব গোষ্ঠী আছেন, চৈতন্যদেবের আগেও ছিলেন, চৈতন্যদেবের পরেও আছেন, তারা কিন্তু স্বামীস নৈবেদ্য
দেবতাকে অর্পণ করেন। এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এমনকি বাগনাপাড়া শ্রীপাঠ, যে বাগনাপাড়া পাঠ সরাসরি তান্ত্রিকই, তা বাগনাপাড়া পাঠ কিন্তু অনুকল্পে পঞ্চমকার দেয়, এবং অনুকল্পে পঞ্চমকার আসলে স্মৃতিও দেয়। এইবার আপনাদের আমি যেখানটা যাব সেটা হচ্ছে কি, আসলে আয়ুর্বেদ এবং যোগশাস্ত্র একসঙ্গে যেটা কাজ করবে সেটা হচ্ছে মৎস্য তো মৎস্য নয়, মাংস তো মাংস নয়, মদ্য তো মদ্য নয়, মুদ্রা তো মুদ্রা নয়, মৈথুন তো মৈথুন নয়, পাঁচটাই তো তত্ত্ব। মৎস্যের একটা তত্ত্ব আছে, সেই তত্ত্ব নিয়ে আমি দীর্ঘ আলোচনা করে এখানে দার্শনিক আলোচনা করে লাভ নেই, তাহলে শুধু মাছেই ফুরিয়ে যাবে। এই পঞ্চতত্ত্ব কেউ মুখ্যকল্পে দিচ্ছেন, কেউ মুখ্যকল্পে না দিয়ে অনুকল্পে দিচ্ছেন। এই বিষয়ে আমি অবশেষে আমি একজনের কথা উল্লেখ করতে বাধ্য হব। তিনি দেহ রেখেছেন সংস্কৃত কলেজের ধর্মশাস্ত্রের প্রধান অধ্যাপক, আমার দীক্ষা গুরুদেব শ্রীযুক্ত শিবলোকগত হিমাংশু কুমার স্মৃতিতীর্থ। তিনি আমাকে একবার বলেছিলেন যে এই নিরামিষ স্বামীষ এই বিচারটাই আসলে শাস্ত্রীয় দৃষ্টিতে এই কারণে অসম্পূর্ণ বিচার। তিনি তো অত্যন্ত কট্টর এবং নৈষ্ঠিক জীবন যাপন করতেন, কিন্তু তো মাছ খেতেন, কিন্তু নিবেদিত মৎস্য, অনিবেদিত কিছু তারা গ্রহণ করতেন। এবং এই প্রসঙ্গে তিনি আমাকে আরেকটি উদাহরণ দিয়েছিলেন, সেটাও আপনারা শুনুন, যে আয়ুর্বেদের সঙ্গে এটি আমার নয়। সেটা হচ্ছে, যেমন আপনারা জানেন যে দেবতাকে যে কোনো স্মার্ত পূজার সময়, এই সরস্বতী পুজো আসবে, দেবতাকে মধুপর্ক দানের বিধি আছে। দধি দুগ্ধ ঘৃত মধু শর্করার দ্বারা মধুপর্ক প্রস্তুত করা হয়। এই মধুপর্ক আসলে কিন্তু সুরার অনুকল্প। এই মধুপর্ক স্মৃতিশাস্ত্রেও দেবতাকে দেওয়া হচ্ছে। এইবার আমার দীক্ষা গুরুদেব আমাকে বলেছিলেন, ঘৃত এবং মধু যদি পরস্পরের সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেটি বিষযোগ, তাতে বিষক্রিয়া হয়। কিন্তু ওই যে নির্দিষ্ট পরিমাণ আছে, এবং আগে দধি, তারপরে দুগ্ধ, তারপরে ঘৃত, তারপরে মধু, তারপরে শর্করা, ওই নির্দিষ্ট ক্রমে এবং নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী যখন মিশ্রিত হবে তখন সেটি আর বিষবৎ হবে না, তখন সেটি মাদক এবং অমৃতবৎ হবে। সুতরাং রসায়ন শাস্ত্রের সঙ্গে, এবং রসায়ন মানে সেখানে পারদের একটা ব্যাপার আছে, যে কারণে শৈবনাথ যোগীদের সঙ্গে বৈদিক শাস্ত্রের সম্পর্ক খুব বেশি ছিল, আরেকটি গোষ্ঠীরও বেশি ছিল, সেটি আমি পরে আসছি। এদের বহু পর্যবেক্ষণের কথা বলবো না, আমরা তো কোনো ল্যাবরেটরি দেখিনি, বহুদিনের অনুধাবনের ফলে কতগুলি রীতি প্রস্তুত হয়ে যায়। এমনটা নয় যে আজকে চিত্তরঞ্জন মিষ্টির দোকানে আমার পাড়ায় মধুপর্ক খুব বিখ্যাত হয়েছে, ওই মধুপর্ক আর যে মধুপর্ক দেবতাকে দেওয়া হয়, এই দুটি মধুপর্ক কখনো এক নয়। মূলত মনে রাখবেন, দেবতা কিন্তু ষড়রসই ভোজন করেন, সকলেই তিক্ত কটু ইত্যাদি ভোজন করেন, তবে দেবতাকে তিক্ত এবং ঝাল দেওয়া হয় না। দেবতা বৈদিক যজ্ঞে বলিগ্রহণ করেন, সুতরাং মাংস নিয়ে কোন রকম বিতর্ক থাকবার কোনো কারণই দেখা যায় না। এইবার আপনাদের আরেকটি আমি খুবই কৌতূহলজনক উদাহরণ দেব। কলিতে গোমেদ নিষিদ্ধ, এ বিষয়ে কোনো পুরাণে মতবিরোধ নেই। ফেসবুকে বা এই সামাজিক মাধ্যমে প্রচুর লেখা হয়ে থাকে, কৃষ্ণ গরু খেয়েছেন, রাম অমুক অমুক মাংস খেয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্য ত্রেতা দাপরে যা হয়েছে, কলিতে তা হয় না। কারণ কলিতে কলি বর্জ্য বলে স্মৃতিতে একটা আলাদা অধ্যায়ই আছে, যে কলিতে যা যা বর্জনীয়, কলিতে যেগুলো হবে না। সুতরাং গোমেদ কলিতে নিষিদ্ধ। কলিতে যে গোমেদ নিষিদ্ধ এর প্রমাণ আমরা পাবো চৈতন্য দেবের সঙ্গে কাজীর তর্ক হয়েছে, এবং গোমেদ যজ্ঞের নিরাকরণ কল্পে চৈতন্যদেব যুক্তি প্রকাশ করেছেন। কিন্তু গোমেদ কি সম্পূর্ণভাবে উঠে গেছে? চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন
যখন গোমেদের একান্ত প্রয়োজন হয় কোনো কোনো আভিচারিক কর্মে, তখন কার্পাস ফুলের বিচি নিয়ে আসা হয়। ওই যে কালো উপরের দুটো খোসা, মাঝখান থেকে সবে ফেটে বেরোচ্ছে তুলো, ওই সাদা তুলোটা হচ্ছে গিয়ে গরুর দাঁত, আর কার্পাস ফুলের যে ঢাকনা দুটো, ও দুটো হচ্ছে গরুর মুখাবয়ব। গোমেদ যজ্ঞের অনুকল্প হিসেবে ওই কার্পাসের বীজ এনে কোনো কোনো আভিচারিক কর্মে ব্যবহার করা। তাহলে শাস্ত্র বারে বারে, আমি যে বলছি শাস্ত্র ডগম্যাটিক নয়, শাস্ত্র প্র্যাগম্যাটিক। সে কিভাবে প্র্যাগম্যাটিক আচরণ করেছে? সে তার যুগের সঙ্গে, আরো নানা শর্তের সঙ্গে, আরো নানা বিধির সঙ্গে সে নানাভাবে নিজেকে আহ সামঞ্জস্যপূর্ণ করবার জন্য সে নানা রকম ভাবে নানা কিছুকে গ্রহণ করেছে, নানা কিছুকে বর্জন করেছে, নানা কিছুকে প্রতিস্থাপিত করেছে। বিষয়টি আসলে নির্বাচনের, কে কোনটা নির্বাচন করবেন, কোন পদ্ধতি, এবং তার থেকেও বড় কথা অনেকটা প্রবৃত্তিগত নিয়ন্ত্রণেরও, কার কোনটা খেতে ভালো লাগে সেই অনুযায়ী। যে কারণে দীক্ষা দেওয়ার আগে সমস্ত সময় গুরুরা কিন্তু প্রবৃত্তি বিচার করে। গেলাম আর সঙ্গে সঙ্গে আমার কালী মন্ত্র চাই বলে কানে কালীর নামে 4টি ফুসফুস, বা আমার কৃষ্ণ মন্ত্র চাই বলে 4টি কৃষ্ণর নামে ফুসফুস, বা আমার দুর্গা মন্ত্র চাই, আমি দুর্গা, ফেসবুকে তো আমি অনেকেই দুর্গা দেখি আর কি, তারা অমনি দুর্গা মন্ত্র পেয়ে গেলে, এরমটা কিন্তু ঘটে না। যথার্থ গুরু হলে তারা কিন্তু বিচার করেন যে তার উপাস্য দেবতা কি প্রকার, কিরকম হওয়া উচিত, তার খাদ্য তালিকা ইত্যাদি ইত্যাদি, তারপরে পুরোটাই গুরুর হাতে চলে যেত। আচ্ছা, এবার ছুত মার্গ সম্বন্ধে দুই একটি কথা বলি, যে কার হাতে আমরা কি খাবো। ব্রাহ্মণ অব্রাহ্মণের হাতে অন্ন খেতেন না, একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা অন্ন গ্রহণ করতেন না, ভাতটি খেতেন না, কারণ অন্নে দোষ বর্তায়, সব রান্নায় দোষ বর্তায়। এই যে ছুত মার্গ, শূদ্রের হাতে ব্রাহ্মণ খাবেন না, এই ছুত মার্গ কিন্তু কার্যত নীতিসারগুলি যখন রচনা হতে শুরু করেছে, অর্থাৎ দ্বাদশ শতকের আগেই এগুলো কিন্তু একটু একটু করে সরে আসছে। আসলে ছুত মার্গের মূল সংস্কারটা কি? মূল সংস্কারটা হচ্ছে পরিচ্ছন্নতা, এবং যিনি রান্না করছেন তাকে আমি চিনি কিনা এবং তার উপর আমার বিশ্বাস আছে, তিনি স্বাস্থ্যবিধি মানছেন কিনা। এবং যে কারণে আপনারা রঘুনন্দনের ঋষিকেশ শাস্ত্রী ব্যাখ্যায় দেখতে পাবেন, শেষ পর্যন্ত তিনি বলছেন যে যদি কোনো শূদ্র ব্রাহ্মণ গৃহেই আবাল্য পরিবর্ধিত হন এবং ব্রাহ্মণাচারে অভ্যস্ত হন, তাহলে তাহার হাতে নৈবেদ্য গ্রহণ করিতে ঈশ্বরের সেই রূপ বাধা থাকিবার কারণ নাই বলিয়াই মনে হয়। মানে কি? মানে চললো, মানে চললো, কারণ নাই বলিয়াই বোধ হয়, মানে টেন্টেটিভ রাখলেন, কি করবেন, শাস্ত্র বলেছে চলবে না, কিন্তু কারণ নাই বলিয়াই বোধ হয়। এবং ঋষিকেশ শাস্ত্রী কিন্তু তাঁর জীবদ্দশায় শেষ কথা ছিল। আচ্ছা, এই পাচক বিশেষে এই সম্বন্ধে আসলে বলেছিল কি, ওই অচেনা জনগোষ্ঠীর হাতে যাতে না খাওয়া হয়, কারণ অচেনা জনগোষ্ঠী কি খাইয়ে দেবে, এই নিয়ে আর্য মূল শাখা থেকেই একটা ভয় কাজ করতো। সব এদিকেরও ভয় ছিল, শুধু ভয়টা যে ওপক্ষেরই ছিল তা কিন্তু বললে হবে না, দিকুদের উপরেও ভয় ছিল, আবার অদিকুদেরও প্রতি অন্যদের উভয় পক্ষেরই ভয় ছিল। পাচক বিষয় ঘুরিয়ে ফিরিয়ে তাই আমরা বলতেই পারি শীলনের শর্তটি এসে যাওয়ার পরে এই বর্ণ এমনকি ধর্ম বিষয়টিও আমরা পরিত্যাগ করছি। একটা সময় পর্যন্ত তো ছিলই যে হোটেলে খাচ্ছি, বাড়িতে এসে একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হতো। হ্যাঁ, মুরগির ডিম বাড়িতে খাওয়া যাবে না, বাড়ির বাইরের উঠোনে মুরগির ডিম সেদ্ধ করে খেয়ে সেখানে একটু গোবর মুখে দিয়ে আমার বাবাকে ঢুকতে হয়েছিল। কিন্তু এসব আমরা কালের নিয়মে এসব স্বাভাবিকভাবেই পরিত্যক্ত হয়েছে, তার কারণ স্বাস্থ্যবিধি শেষ জায়গাটা গ্রহণ করেছে। আচ্ছা, এইবার
আমরা বর্ণাশ্রমের কথা বলেছি। এবার দ্বিতীয় একটি কথা বলেছি সামাজিক দায়। এই সামাজিক দায়ের প্রশ্নটা এলে একটুখানি জটিল হবে। সামাজিক দায়টা কি? সামাজিক দায়ের ব্যাপারটা হচ্ছে জাত্যুৎকর্ষ বলে একটি ধারণা হিন্দু সমাজে আছে। কিভাবে জাত্যুৎকর্ষ হবে? জাত্যুৎকর্ষ তো যারা জন্মগত জাতিবাদী, আমি যে জন্মেছি যে দেহ নিয়ে, আমার অব্রাহ্মণ দেহ, কারোর ব্রাহ্মণ দেহ, তা এখন আমার তো এই দেহের পরিবর্তন না হলে পরে আমার জাত্যুৎকর্ষ হতে পারে না। কিন্তু যারা গুণগত জাতিবাদী তারা মনে করেন লিঙ্গ শরীর, অর্থাৎ আমার এই ভূত শরীরের অন্তরালে যে লিঙ্গ শরীর আছে, সেই লিঙ্গ শরীর যদি ক্রমশ পরিপক্ক হয় তাহলে আমরা জাতিবোধের ঊর্ধ্বে আমরা বর্ণকে এবং আশ্রমকে দুয়ের যে প্রতিষ্ঠিত নিয়ম তাকে আমরা অতিক্রম করতেও পারি। এই গুণগত যে জাতিবাদ, এটা নানা কারণে ভারতবর্ষে, আমি ভারতবর্ষই বলছি কারণ স্বাধীনতার আগের ব্যাপার, নানা কারণেই ভারতবর্ষে এটা খুব বেশি প্রতিষ্ঠিত হতে পারেনি, নানা কারণে। কিন্তু নগর সভ্যতা কেন্দ্রিক অঞ্চলে কিন্তু গুণগত জাতিবাদ, এবং দেখবেন একটা আন্দোলন নবদ্বীপ, সে নগর, এবং সেখানে মহাপ্রভু যে বৈষ্ণবের আন্দোলন করলেন, ওটা আন্দোলনই বলছি এখন, যদি আমি আন্দোলন স্বীকার করছি না তবু আন্দোলনই বলছি, যে ধর্ম প্লাবন শুরু করলেন, সেখানে তো তিনি শূদ্রকে বিপ্রবধ করবেন। বিপ্র শূদ্রে যদি বৈষ্ণব হন শূদ্র, তাহলে তো ব্রাহ্মণ বৈষ্ণবের হইল ওরি, বাক্যটা মনে রাখবেন, মানে ব্রাহ্মণ আর বৈষ্ণব, বৈষ্ণব বিপ্রতুল্য হলো। তাহলে বৈষ্ণবকে বিপ্রতুল্য হতে গেলে কি করতে হবে? বিপ্রাচারে অভ্যস্ত করতে হবে। তাহলে বিপ্রাচারে অভ্যস্ত করতে গেলে কি হবে? হ্যাঁ, স্মৃতির কারণে, স্মৃতিতে ব্রাহ্মণের খাদ্য হিসেবে ওই পঞ্চতত্ত্বের প্রত্যক্ষ প্রয়োগ, মানে স্থূল প্রয়োগ কতগুলো কন্ডিশনের মধ্যে আবদ্ধ। সেই কন্ডিশনকে গৌড়ীয় বৈষ্ণবরা যেমন আরেকটু বাড়িয়েছেন। যেমন মাংস কি স্মার্ত ব্রাহ্মণরা খেতেন না? খেতেন, কিন্তু বৃথা মাংস খেতেন না, বলি দেওয়া হতো, বলির মাংস খাওয়া হতো, তার ফলে দেখুন রোজ মাংস খাওয়া হতো না। কিন্তু মাংসর বাজার ছিল, ফুল্লরা বাজারে মাংস নিয়ে বসতো, এবং আশ্বিন মাসে তার কেন বিক্রি হচ্ছে না? বলছে আশ্বিনে অম্বিকা পূজা করে যোগজনে, ছাগ মেষ মহিষ দিয়া বলিদানে, কেহ না আদরে মাংস, কেহ না আদরে দেবীর প্রসাদ মাংস সবাকার ঘরে। তাহলে তারা মাংস খেতেন? কে বলেছে তারা মাংস খেতেন? সেরকম মৎস্য তারা নিবেদন করতেন, এবং করবার উপায়ও ছিল। এবং এখনো উত্তর ভারত যতই বলুক, উত্তর ভারত দেখুন পিতৃশ্রাদ্ধে বলি একটি আবশ্যক প্রথা, যেটা আমাদের এখানে মৎস্যমুখ বা নিয়ম ভঙ্গ। উত্তরবঙ্গে, এই উত্তরপ্রদেশের কট্টর ব্রাহ্মণ আমি দেখেছি, তাদের শ্রাদ্ধে তারা একটি মেষের কানে ফুটো করে একটি আংটি গুজে দিয়ে তারা মেষটিকে ছেড়ে দিল, ওটাই বলি হয়ে গেল। ওরা মাংস গ্রহণ করবেন না, সেটা অভ্যেসের ফল। জৈন প্রভাব, ভার্গব গোত্রীয় বৈষ্ণবদের প্রভাব, মূলত ভৃগু গোত্রীয় বৈষ্ণবরাই বেশি পায়াস, তারা বেশি মানে নিয়মতান্ত্রিক, কিন্তু এখনো কিন্তু ওই কানে আংটি গুজে তারা বলির পর্বটি শেষ করেন। সুতরাং তারা যে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন তা নয়। আচ্ছা, এইবার আমি একটু খুব সংক্ষেপে স্মার্ত ব্রাহ্মণ্য আচারে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সেটার একটা খুব ছোট্ট তালিকা আমি অনুসরণ করছি। এটা আমি শ্যামাচরণ কবিরত্নের বই আহ্নিকৃত প্রথম খণ্ড ব্যবহার করছি। স্মার্ত ব্রাহ্মণ যেগুলো খাবেন না, গ্রিনজন। আচ্ছা, গ্রিনজন নিয়ে আমাদের যে সমস্যা ছিল, একসময় ফেসবুকে আমিও লিখেছিলাম, সেই সমস্যাটি অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী কাটিয়ে দিয়েছে। মানে গ্রিনজনের মানে বিখ্যাত বিখ্যাত অভিধানেও লেখা আছে গ্রিনজনের অর্থ গাজর, এবং আমি একসময় দীর্ঘ ওটাকে হ্যাজি বলা ভালো, হ্যাজে নামিয়েছিলাম, যে ইউপিতে যদি এত গাজরের হালুয়া তারা খেতে পারে, তাহলে তারা আমাদের মাছ নিয়ে প্রশ্ন করে কি করে? মাছ সম্বন্ধে তো মনুর স্পষ্ট খাওয়ার আদেশ আছে, কিন্তু গ্রিনজন তো স্মৃতিতে স্মৃতিতে নিষিদ্ধ করা হয়েছে। নৃসিংহবাবু কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলে
খুব বিস্তারিতভাবে বলেছেন যে গাজর আর গ্রিনজন এক নয়, গ্রিনজন আরেকটি বস্তু, সেই বস্তুটি ভারতে বিশেষ হয় না, খুব কম হয়, সেই বস্তুটি নিষিদ্ধ হয়ে গেছে, সেটির মধ্যে নানা রকম বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা ছিল, আমি সেই গ্রিনজন দেখি। যাই হোক, গ্রিনজন নিষিদ্ধ, পলান্ডু নিষিদ্ধ মানে পেঁয়াজ নিষিদ্ধ, ভুঁই ছাতু নিষিদ্ধ, বৃথা মাংস নিষিদ্ধ, ফুল্লরার কথায় বললাম। আচ্ছা, এগুলি হলো স্মার্ত ব্রাহ্মণের বৃথা মাংস নিষিদ্ধ, কোথাও বলা হয়নি মাংস নিষিদ্ধ। আচ্ছা, কিন্তু জ্যোতি, ব্রতী, ব্রহ্মচারী এবং বিধবা এদের পক্ষে কি কি নিষিদ্ধ? মৎস্য মাংস প্রধান আমিষ, সেই জন্য নিষিদ্ধ। পান নিষিদ্ধ, লেবু নিষিদ্ধ, রাঙা নোটে নিষিদ্ধ এবং যে কোনো পোড়া জিনিস নিষিদ্ধ। আচ্ছা, এই পান, রাঙা নোটে এই দুটি বস্তুর মধ্যে মাদকতা আছে বলে আয়ুর্বেদ মনে করে। মৎস্য মাংসের মধ্যে আয়ুর্বেদ মনে করেন উত্তেজনা আছে, তার ফলে এগুলি জ্যোতি, ব্রতী, ব্রহ্মচারী এবং বিধবা পক্ষে নিষিদ্ধ হচ্ছে। নতুবা আমিষ বস্তু তিথি বিশেষে দেবতাকে নিবেদন করার গুরু প্রদত্ত অধিকার থাকলে পরে কোনো বাধা নেই। এ প্রসঙ্গে আমরা মনুর বিখ্যাত শ্লোক দ্বিতীয় মনু 2:56 আমরা উল্লেখ করব যে ন মাংস ভক্ষণে দোষ ন মদ্যে ন চ মৈথুনে প্রবৃত্তিরেষা ভূতানাং নিবৃত্তিরস্তু মহাফল। প্রবৃত্তি সকলেরই আছে, সুতরাং মদ্যে মাংসে মৈথুনে কোনো বাধা দেখা যায় না। হ্যাঁ, প্রবৃত্তি সকলের আছে, কিন্তু নিবৃত্তি হলে পরে সে মহাফলপ্রদ হয়। এইবার কে মহাফল আকাঙ্ক্ষা করেন আর কে মহাফল আকাঙ্ক্ষা করেন না, সেটা তো রুচির ব্যাপার। এবার বৈষ্ণবগণ এই নিবৃত্তিমূলক মহাফলকে চান। কেন চান? গীতায় দেখবেন সাত্ত্বিকী ভক্ত, রাজসিকী ভক্ত, তামসিকী ভক্ত শ্রী ভগবানের মুখে উক্ত হয়েছে। এবার সাত্ত্বিকী জীবনাচরণের ফল সত্ত্বগুণান্বিত হওয়া, সত্ত্বগুণান্বিত হলে পরে ক্রমশ ক্রমশ সাধন যোগ্যতা বাড়বে, ক্রমশ সাধন যোগ্যতা বাড়লে পরে তার মহাফল লাভ হবে, নিবৃত্তিমূলক মোক্ষমূলক মহাফল লাভ হবে। এই বিশ্বাস আপনার আমার না থাকতে পারে, কিন্তু তাদের সেই বিশ্বাস ছিল এবং তারা সেই বিশ্বাসের বশবর্তী হয়ে তারা কয়েকটি নিষেধাজ্ঞা রাখলেন। সেই নিষেধাজ্ঞায় গৌড়ীয় বৈষ্ণবরা কি করলেন? গৌড়ীয় বৈষ্ণবরা সত্যগুণকে গুণোত্তম মনে করলেন এবং তারা অতি মিষ্ট, অতি তিক্ত, অতি কটু, অতি লবণ, অতি অম্ল, অতি কষায়, এই 6 প্রকার অতিকেই তারা বর্জন করলেন এবং দুগ্ধজাত দ্রব্যই হলো একমাত্র প্রাণীজ প্রোটিন বা একমাত্র ক্লাস 1 প্রোটিন যাকে বলে, সেই ক্লাস 1 প্রোটিনের উৎস। কিন্তু দেখবেন তামসিকী খাদ্যও কিন্তু অশাস্ত্রীয় নয়। যারা সেই মার্গে দীক্ষিত, কারণ পুষ্টিগুণ সবকিছুরই আছে, যারা সেই মার্গে দীক্ষিত, যেমন সহজিয়া মতকে তো গৌড়ীয় বৈষ্ণবরা একেবারে নাক সিটকে বলবেন তামসিক। দুর্গাপূজা যদি রাজা করেন, মানে শোভাবাজারের দেববাড়িতে হলে রাজসিকী, আর আমার পাড়ার পেছন দিকে গলিতে হলে পরে তামসিক, আর ওরা করলে সাত্ত্বিকী, খড়দায় যখন হয় সাত্ত্বিকী। তা এইবার ওরা যদি সহজজানি বজ্রজানিরাও দুর্গাপুজো করেন, লুইপাদ আমরা জানি মৎস্যান্ত্র ভক্ষণ করতেন, মাছের পটকা খেতেন, তাতে কি লুইপাদের সিদ্ধত্ব কিছু কমেছে? আচ্ছা, দেখুন কৃষ্ণ কচু, কালো চাল, এ তো সহজিয়া তান্ত্রিকরা চিরকাল গ্রহণ করেছেন। তা আজকে তো কালো চালের কেজি আমি শিলচরে কদিন আগে কিনলাম, বিপুল, সাধারণ চালের তুলনায় বিপুল, খুব প্রচুর দাম, এবং তার পেটেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো পেটেন্ট এসেছে। আচ্ছা, এবার গৌড়ীয় বৈষ্ণবরা তাদের আহারে কি কি জিনিস একটু বেশি অন্তর্ভুক্ত করলেন সেটাও আমাদের একটু লক্ষণীয়। একদম প্রথম পয়েন্ট করছেন, কে পয়েন্ট করছেন? এটা করছেন হচ্ছে গিয়ে বৈষ্ণবাচার পদ্ধতির লেখক, বিখ্যাত বৈষ্ণবাচার্য
তিনি বলছেন সকল নৈবেদ্যেই কিঞ্চিৎ ঘৃত দিতে হইবে। কেন? আপনারা আজকে জানেন, আমার বাবার যুগেও আমার বাবার যখন হার্ট অ্যাটাক করলো সবাই বললো অতি ভীষণ ঘি খেত তাই ওর হার্ট অ্যাটাক করেছে। কিন্তু ঘৃতর কোলেস্টেরল যে গুড এবং শরীর রক্ষা করলে সেটা যে রাজসিকী গুণ সম্পন্ন, এবং সেই কোলেস্টেরল মানে ঘৃতটা তো বেশি পড়ে না, তার ফলে ওর মধ্যে যে কার্সিনোজেন অনেক কম, সে তো মানুষ আজকে শিখেছে। কিন্তু সকল ব্যঞ্জনে একটু ঘৃত দিতে হয়। অন্ন থেকে পিষ্টকা অবধি অন্নেও একটু ঘি পড়বে, পিঠের উপরেও একটু ঘি ছড়িয়ে দিতে হয়। পাটিসাপটা তারা বলছেন পিষ্টক যখন দেবতাকে নিবেদন করা হবে তখন সেই পিষ্টক ঘৃত বর্জিত হবে, কখনোই কটু তৈলে বর্জিত হলে হবে না। অন্যদিকে নিদয়া সাত ভক্ষণে নিদয়া বলছে দেখুন যে বেথ শাক কটু তৈলে পাক করে তুমি আমাকে দাও। তা কটু তৈল কি স্বাস্থ্যের পক্ষে খারাপ? তা তো নয়। সর্ষের তেলও স্বাস্থ্যের পক্ষে খারাপ নয়, কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা। তারা মনে করতেন যে গব্যঘৃতর মতো সত্ত্বগুণ বেশি। সর্ষের তেল তারা মনে করতেন যে তার মধ্যে রাজসিকী গুণ বেশি। মনে রাখতে হবে নিদয়া যোদ্ধী রমণী, ফুল্লরার শাশুড়ি। আচ্ছা, কি কি নিষিদ্ধ হচ্ছে? বৈষ্ণব কি কি নিষিদ্ধ করছেন? মাংস মৎস্য নিষিদ্ধ, ঠিক আছে, ওরা তো মুখ্য কল্পে মাংস মৎস্য দেবেন না। অজাদুগ্ধ, অজাদুগ্ধ মানে হচ্ছে ছাগলের দুধ, চলবে না। মহিষী দুগ্ধ, আমি খুব ভালো পায়েস করবো বলে মোষের দুধ ভয়সা দুধ কিনে নিয়ে এলাম, চলবে না, গুরুপাক হয়ে যাবে। তো অতগুলো তো খাবে, দ্বাদশ ব্যঞ্জন তো চলবে এবং সবগুলো শ্রীপাঠে চলে, তারপরে মোষের দুধের পায়েস খেলে তা থাকতে হবে না। এবং মোষের দুধের দধি ঘৃত ইত্যাদি সবই নিষিদ্ধ, কারণ গরুর দুধ তুলনায় সহজ পাচ্ছ। আচ্ছা, কি কি নিষিদ্ধ? ডুমুর নিষিদ্ধ, আসলে তেতো দেওয়া হবে না। এবং ডুমুর কেন নিষিদ্ধ হচ্ছে আমি অন্য একটি আয়ুর্বেদে খুলে দেখলাম, ডুমুর হচ্ছে গিয়ে বীর্যোৎপাদনের একটি ওষুধি, আবশ্যক ওষুধ। বেশি সন্তান সন্ততি, বেশি কামেচ্ছা এ তো তাদের প্রয়োজন নেই। কদবেল নিষিদ্ধ, বাতাবি লেবু নিষিদ্ধ। যদিও বাতাবি লেবুর বর্ণনা জম্বুরার বর্ণনা মধ্যযুগে মঙ্গল কাব্যে আছে, কিন্তু বাতাবি লেবু নিষিদ্ধ। কেন নিষিদ্ধ হয়েছে এটা আমি পরে বলছি, কারণ বাতাবি লেবু বলিযোগ্য। নরমেধ যজ্ঞের নরমুণ্ডর বিকল্প হিসেবে জম্বুরা মানে অর্থাৎ বাতাবি লেবু এবং বর্তুলাকৃতি অলাবু মানে গোল লাউ, এ দুটি দেওয়া হয়। যেমন চাল কুমড়ো বলি হয়, এবং মনে রাখবেন চাল কুমড়োর ভেতরের চালগুলোকে বলা হয়, ওই বিচিগুলোকে বলা হয় মগজ। এরা বলি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় বলি দেওয়া হয়। এবং এই যে বলিদ্রব্য হিসেবে এই দুটি বস্তু নিষেধ। সাদা বেগুন নিষিদ্ধ। সাদা বেগুন নিষিদ্ধ কেন পরে আমি আসছি, আমার পয়েন্ট আছে। দগ্ধ অন্ন, পোড়া চাল নিষিদ্ধ। ওরাই মসুরকে নিষিদ্ধ করলেন, মসুর ডাল নিষিদ্ধ। কলমি শাক নিষিদ্ধ, এগুলো স্কন্দ পুরাণ অনুসারে ওরা নিষিদ্ধ করেছেন। এবং আরেকটি খুব অদ্ভুত, এর মধ্যে খুব কূট আছে। ওরা বলছেন জামল শাস্ত্র, বলছেন জামল শাস্ত্রকে অনুসরণ করে বলছেন মদ্য মাংস বার্তাকু মূলা দিলে শ্রীহরির প্রীতি থাকে না। কিন্তু জামল শাস্ত্র তো তন্ত্র, তাহলে তন্ত্রে নিষেধ মুখে বলা হচ্ছে তো যে এগুলোতে শ্রীহরির প্রীতি থাকে না, তার মানে ইতিমুখে কোথাও কোথাও এগুলিও দেওয়া হতো, এগুলিকে নিষেধ মুখে না করে দেওয়া হচ্ছে। আমার হয়ে এসেছে। এখন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এই নিরামিষ বা প্রাণীজ খাদ্য এবং এই কয়েকটি জিনিসের বর্জনের হেতু কি? ব্রাহ্মণের ক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ না হলেও বৈষ্ণব ভৃগু গোষ্ঠীর প্রভাবে সুরা মাংস মৎস্য সম্বন্ধে পুরাণগুলির যুগ থেকেই এক ধরনের ট্যাবু গড়ে উঠছিল। স্মার্ত অর্থাৎ গৃহস্থ হিন্দুর ব্রাহ্মণ্য আচারকে
ভৃগু প্রভাবিত নৈষ্ঠিক ব্রাহ্মণরা শাক্ত বা তান্ত্রিক বলতে লাগলেন। মানে মনুই শাক্ত, মনুতান্ত্রিক, মানে সে বিচিত্র। মনুকে সাংঘাতিক গালিগালাজ করা হয়েছে। মনুকে তারা বললেন সম্পূর্ণ তান্ত্রিক। তার কারণ কি? মনুর জন্মগত জাতিবাদের তারা সমালোচনা করবে, কিন্তু জন্মগত জাতিবাদের সমালোচনা করতে গিয়ে তারা কিন্তু সিস্টেমটাকে আরো ব্রাহ্মণ্য করে ফেললেন। এই খাবে না, ওই খাবে না, এই খাবে না, ওই খাবে না। এবং সাত্ত্বিকী আহার গ্রহণের মধ্য দিয়ে তারা বৈষ্ণব ব্রাহ্মণ সাম্য প্রতিষ্ঠা করতে চাইবে। এটা তাদের একটা পয়েন্ট হয়ে দাঁড়ায়। এবং সব থেকে তারা মানে ক্ষিপ্ত হলেন মানে মাছ প্রসঙ্গে তারা ভয়ঙ্কর ক্ষিপ্ত বৈষ্ণবরা। তার কারণ মাছ জলচর প্রাণী, সমস্ত প্রাণীর মৃতদেহই জলে গিয়ে পড়ে। তার ফলে মাছ সব ধরনের মাংস খায়। তার ফলে যারা মৎস্যাদো, যারা মাছ খায় তারা সব মাংসই খায়। তার ফলে মাছ যারা খায় তারা অতি পাপিষ্ঠ। এই যে মছলিখোর বাঙালির উপর সারা ভারতের এত সমস্যা, তার কারণ বেদে কোন কোন শ্রুতিতে মৎস্যাদো যারা মাছ খায় তাদের নিন্দা করা হয়েছে। কিন্তু শ্রুতিতে তো প্রচুর কন্ট্রাডিক্টরি টার্ম আছে, এবং স্বয়ং মনু মাছ খাওয়া নিষেধ করেননি। উপরন্তু কি কি মাছ খাওয়া যাবে, কি কি মাছ খাওয়া যাবে না তার একটা তালিকা করেছে। কিন্তু তালিকা করলেও মনুকে তারা জন্মগত জাতিবাদের জন্য মানবেন না, কারণ তাহলে মহাপ্রভু এই যে ব্রাহ্মণ বৈষ্ণবে তুল্যতা আনবেন, সেই তুল্যতাটা খণ্ডিত হবে। তার ফলে তিনি সমস্ত খাদ্যকেই তিনি একেবারে বিপ্রচিত খাদ্যে রূপ দিয়ে দিলেন। এবং এটা মহাপ্রভুর আগে থেকেই হয়েছে। মহাপ্রভুর আগে থেকেই যে হয়েছে তার দুটো উদাহরণ সকলেই তারা জানলেন। যে একটি হচ্ছে গিয়ে মুকুন্দ বলছেন যে মীন মাংস ছাড়ি বহুকাল তার বংশে দশাক্ষরী গোপাল মন্ত্রের উপাসনা হচ্ছে মীন মাংস ছাড়ি বহুকাল। তার মানে কি মীন মাংস খেতেন, একটা সময়ের পর থেকে তারা ছেড়ে দিলেন। এবং বৈষ্ণব মতের দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে, যদিও মুকুন্দ চৈতন্য উত্তর। আর সব থেকে বড় কথা হচ্ছে মহাপ্রভুর নিজের গৃহের খাদ্যাভ্যাসই তো মহাপ্রভুর আগে থেকেই চলছে। সেখানেও তো আমরা কোনোদিন মাছ মাংস মহাপ্রভুর ঘরে আমরা চলতে দেখি। আচ্ছা, মনু তাহলে অন্তত আহারের ব্যাপারের দিকে তারা বৈষ্ণবদের তুলনায় প্রগতিশীল। আপনারা যদি 1 ঘন্টা কি হয়ে গেছে? হ্যাঁ, আমি করছি। আপনারা যদি বৈষ্ণব স্মৃতির সঙ্গে মনু তুলনা করেন, দেখবেন মনু অনেক সর্বজনের, বৈষ্ণব রীতির শীলন কঠিনতর। বৈষ্ণবরা মনুকে তান্ত্রিক বলেছেন। এবং অন্য যে কয়েকটি কথা আমি বলেছি সেটার প্রসঙ্গে এবার আমি একটু তন্ত্রের দিকে আসব। তন্ত্রের দক্ষিণাচারে, শ্রীক্রমের সময় আচারে কতগুলো তন্ত্রের স্কুলিং, এখানে কিন্তু পঞ্চমকারের মুখ্যকল্পে এরাও কিন্তু বাধা রেখেছে। মানে তন্ত্র মানেই যে তারা সবকিছু খেতে রাজি হয়েছেন তা নয়। তন্ত্রের যেখানে দিব্য ভাব, সেখানে কিন্তু পঞ্চমকার সম্পূর্ণ আধ্যাত্মিক, সবই রূপক। রাজসিকদের জন্য বিশেষ বিশেষ পঞ্চমকার গ্রাহ্য, সেখানেও কিন্তু বাধা নিষেধ বর্তমান আছে। কুলচূড়ামণি তন্ত্রে যারা অপক্ক ব্রাহ্মণ সাধক, যারা অপক্ক তান্ত্রিক, তাদের যে খাদ্য যেগুলো খেতে হবে তার কিন্তু কিছু নিষেধাজ্ঞা আছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে তান্ত্রিক ব্রাহ্মণ মুখ্যকল্পে পঞ্চমকার ভোজন করতে চায় না, সে মদের অনুকল্প হিসেবে কি দেবে? দুগ্ধ, শর্করা ও মধু, আগে মধুপর্ক বলেছি, তাম্বুল, তামাক, গঞ্জিকা, তারি, ওহিফেন, খেজুর রস, ধুতুরা ও সিদ্ধি। আর মদও যদি খান, মদের নির্দিষ্ট পরিমাণ আছে, নির্দিষ্ট পাত্র আছে। এ কিন্তু পরিমাণ এবং পাত্রের সমস্ত, এই বইখানে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কেউ যদি প্রশ্ন করেন বলবো যে সমস্ত খাদ্যের কিন্তু পাত্রও বলা আছে, পরিমাণও বলা আছে, যাতে ক্রস রিয়াকশন না হয়। মাংসরও অনুকল্প আছে।
আপনারা না বুঝে দেন, স্মৃতিতে চলে। কারণ ওই যে বলেছি পঞ্চমকার সবাই দেন। মাংস হচ্ছে গিয়ে কি কি জিনিস মাংসের অনুকল্প একটু বলি। লবণ, আদা, পিষ্টক যে পিঠে করে দিচ্ছেন ওটা মাংস, শ্বেত তিল, লাল গম, মাসকলাই, মসুর। ওই জন্য মসুর মাংসের অনুকল্প বলে বৈষ্ণবরা নিষিদ্ধ করেছেন। শ্বেত কুষ্মাণ্ড, সাদা কুমড়ো মাংসের অনুকল্প, তাই ওটা বৈষ্ণবরা নিষেধ করে দিয়েছে। মৎস্যের অনুকল্প শ্বেত বেগুন, ওই জন্য ওরা সাদা বেগুন নিষিদ্ধ করেছেন। তন্ত্রের সঙ্গে বৈষ্ণবের একটা বৈপরীত্য হচ্ছে, বৈষ্ণব মানে গৌড়ীয় বৈষ্ণব। লাল মূলো নিষিদ্ধ, আমাদের শিলচরে লাল মূলো বিক্রি হয় না, সাদা মূলো খুব ওরা বৈষ্ণব। লাল আমড়া, বাতাবি লেবু, কাগজি লেবু, মসুর, পানি ফল, কনকা শাক, লাল তিল, নারকেল, আমলকি, হরিতকি, এগুলো সবই মৎস্যের অনুকল্প হিসেবে তান্ত্রিকরা দিয়ে থাকে, যদি সে নিরামিষাশী তান্ত্রিক হয়। অর্থাৎ রুচি, এখানে রুচি এবং খাদ্যের গুণ, তার ভেতরকার খাদ্য গুণের প্রতি নজর রেখে তারা এই বৈশিষ্ট্যগুলি যোগ করেছে। এখন আমি শেষ কথা বলবো বলেছিলাম যে একটি মত আমি উল্লেখ করছি। শিবকালী বাবু তার গ্রন্থে লিখেছেন, মদ যে ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ তা কিন্তু নয়। তিনি বলছেন ঔষধে ব্যবহার করা যাবে। লোধ ছাল, জাম ছাল, বটের ছাল, হরিতকি, অর্জুন আর হলুদ, এইগুলোকে একসঙ্গে পচিয়ে যে মদ হয়, সেই মদ যদি কেউ নির্দিষ্ট পরিমাণে পান করেন তাহলে তার কোনো কোনো রোগের, বিশেষ কয়েকটি রোগের তার সম্পূর্ণ নিরাময় ঘটে। আমরা তো প্রথমেই বলেছি যে আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের তালিকা করছি না, আমরা শুধু দুটি প্রসঙ্গ উল্লেখ করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি, শুধু দুটি প্রসঙ্গ উল্লেখ করছি। একটা হচ্ছে, আমি এ সম্বন্ধে আগে ভুল জানতাম, সুকুমার সেন একেবারে উচ্চৈঃস্বরে একাধিক জায়গায় বলেছেন যে ছানা যেহেতু দুগ্ধকে ছিন্ন করে হয়েছে তাই ছানা নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো শাস্ত্রেই ছানা নিষিদ্ধ হয়নি। রীতেন্দ্রনাথ ঠাকুরও বলেছেন ছানা নিষিদ্ধ, একটা ধারণা হয়েছে ছানা নিষিদ্ধ, তা নয়। আসলে আগে তো মোদকের হস্তে তৈরি মিষ্টান্ন বাংলাদেশে একটা টেন্টেটিভ পজিশন ছিল, দেবতাকে দেওয়া হতো বা হতো না, নিজেরা বাড়িতে তৈরি করা হতো। ছানা টেকে না, ছানা পচে যায়। এক রাত্র মাত্র হচ্ছে গিয়ে তার পর্যুষিত কাল, মানে এক রাত্রে ছানা আর দেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই ছানা আর দেবতার নৈবেদ্য হিসেবে দেবতার মন্দিরের দরজাগুলোয় চলেনি, সেখানে ক্ষীরের মিষ্টি অনেক সংরক্ষণযোগ্য, সেই জন্য এটা একেবারে ব্যবহারিক কারণে ছানা এই ব্যাপারটা ছিন্নর জন্য নয়। আরেকটা কথা বলি, আমি বলেছিলাম এই আয়ুর্বেদের সঙ্গে এবং আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে যেমন শাস্ত্রের যোগ আছে, তেমনি আরেকটি বাস্তব যোগ আছে, সেটি হচ্ছে গন্ধবণিক সমাজের। এই গন্ধবণিক সমাজ সম্বন্ধে খুব সুন্দর আলোচনা বহু জায়গায় আছে, কিন্তু একটি শাস্ত্রীয় আলোচনা আমি পড়লাম, সেটা হচ্ছে গিয়ে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন গন্ধবণিকরাই হচ্ছেন গিয়ে বেদে উল্লেখিত পণিক, এবং এরা ওষুধ আনতেন। কচু, মর্তমান কলা কিন্তু মার্তাবান কলা, এটা নাকি বরবাদ। আমরা কেউ মর্তমান কলা দিতে দ্বিধা করি না, কোনো শাস্ত্রে বলা নেই। পটল, নোটে শাক, লঙ্কা, হিং, আমলকি, ছোলা, মুগ, কলাই, চন্দন, লবঙ্গ, এগুলো গন্ধবণিকরা বাণিজ্য করেছেন মধ্যযুগে। সুতরাং এগুলো যে বাণিজ্য করেছেন এগুলো কোনোটা তার মানে বিদেশি বলে নিষিদ্ধ। আলু নিষিদ্ধ, বিদেশি বলে নিষিদ্ধ, কিন্তু তার মানে বিদেশি হলেই যে নিষিদ্ধ হচ্ছে তা কিন্তু নিষিদ্ধ নয়। আপনি সব জায়গায় কোনো কন্ডিশনকে স্থির করতে পারবেন না যে এটা বিদেশি বা এটা বিদেশি নয়, এটা নিষেধের কারণ, এটা নিষেধের নয়। এক একটার ক্ষেত্রে এক একটা পয়েন্ট, কোথাও ভেষজ গুণ, কোথাও বিদেশি, কোথাও অপরিচিত, কোথাও সংস্কার বিরোধী, রুচি বিরোধী, এরকম নানা কারণে বাংলাদেশের খাদ্যাভ্যাস একটা বিচিত্র, একটা বৈচিত্র্যময় আকার ধারণ করেছে, এবং তার যে শাস্ত্রীয় একটা ব্যাখ্যা আছে, তার কিছু কিছু আমি বললাম। শেষ পর্যন্ত মানুষের জীবনই সত্য, তার জীবন যেদিকে নিয়ে যায় সেই দিকেই আমাদের যেতে হবে। আজকের দিনে পিঠে দোকানে কিনতে পাওয়া যায়, প্রথম আরম্ভ করেছিল বোধহয় কামধেনু, যতটা আমি জানি যাদবপুরে আমার প্রথম দেখা যে পাটিসাপটা বিক্রি হচ্ছে।
আমরা কোনোদিন তো দোকান থেকে পাটিসাপটা কিনে খাইনি, কেন খাই? মানে কেন খাওয়া পাইনি? দোকানে হতো না কেন? কারণ চালের গুঁড়ি দিতে হতো। চালের গুঁড়িতে, ময়দার চালের গুঁড়িতে তো অন্য দোষ আছে, তা তো ব্রাহ্মণ নেবেন না। এখন স্বাভাবিকভাবেই বর্ণবিচার আর স্ট্যাগন্যান্ট নেই, থাকবার কথাও নয়। সুতরাং এখন এটা মোটামুটি এই যে আলোচনাটা আমি করলাম, এটাকে আপনারা একটা অ্যান্টিকুয়ারি স্টাডি হিসেবেই আপনারা দেখবেন, এটাই আশা করি। ধন্যবাদ, নমস্কার। এত সময় আমরা মুগ্ধ বিস্ময়ে একটি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। আমি নিয়মিত সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে দুজনের লেখা পড়ি। তার মধ্যে একজনের লেখা আমাদের বক্তা যিনি ছিলেন শ্রী অর্জুন দেব সেন শর্মা, উনিও বলেন, কারণ তারও মাস্টারমশাই, আমারও মাস্টারমশাই তিনি। আর একজনের লেখা পড়ি শ্রী অর্জুন দেব সেন শর্মা, তার লেখা উনি পড়েন না, আমি পড়ি, এটা পার্থক্য। তো আমি কি বলবো, কিছু বলার নেই, মন্তব্য করার কিছু নেই, ধন্যবাদ দেওয়ার যোগ্য নয়। আমি প্রণাম জানাচ্ছি, উনি আমার প্রণামের যোগ্য। এখন সভাপতি তার বক্তব্য পেশ করবেন। জল খেয়ে নিই। অর্জুন দেব বাবুকে ধন্যবাদ। খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, মন্ত্রমুগ্ধ বলাটাই ভালো। এবং শুনতে শুনতে কিছু কথা যেটা মনের মধ্যে চেয়ে গেছে, উনি উস্কে দিয়েছেন। আমাদের এই আলোচনা যদি একটা পুরো বেলা 3-4 ঘন্টা রাখতে পারতাম, প্রশ্ন উত্তর হতো, উনি বলতেন, আপনাদেরও সুবিধা হতো। বাংলা সাহিত্যে বা সাহিত্যে আমরা খাদ্যাভ্যাসের বিষয়টি দুটো দিক থেকে দেখেছি। একটা হচ্ছে সাহিত্যে সাধারণভাবে এসছে, আর আজকের আলোচনার গৌড়ীয় বৈষ্ণব তান্ত্রিক ভোজন বিলাস ইত্যাদি। এখন সাধারণ সাহিত্যের মধ্যে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তাদের অনেকের মনে আছে যে সুখী বাঙালি দম্পতির পরিচয় দিতে গিয়ে পরিচয় দেওয়া হলো অগ্র ভক্তা, রম্ভা ও কর্তা, গায়ক ও কৃত্যা, দুগ্ধ সুযোক্তা, দিগ্জয়ী কান্তা, খা পুনবন্তা। হয়তো কিছু লাইন বাদও দিতে পারি আমি। এবং পরবর্তীকালে যে মঙ্গল কাব্যের মধ্যে এবং বাংলার সাহিত্যে এই খাদ্যাভ্যাসের বিবরণ প্রচুর আছে। আমরা যারা চণ্ডীমঙ্গল কাব্য পড়েছি জানি, শিব ঠাকুরের সাথে পার্বতীর যে বিরোধটা হয়েছিল সেটা হচ্ছে সকালবেলা তাকে বলেছিলেন কিছু খাবার রান্না করতে, তিনি ভিক্ষে করতে বেরোবেন না। রান্না করার যে বিষয়গুলোর কথা বলেছিলেন তার মধ্যে ছিল বাথুয়ার শাক, যেটা অর্জুনবাবু বলেছেন বেতো শাক, এবং করমচার টক, নিম, শিম, বেগুন, নাইকার দিয়ে একটা ভাজা। এছাড়াও আমরা যখন মঙ্গল কাব্যে নায়িকার শাক ভক্ষণ বা ইত্যাদি হয়, প্রচুর খাদ্য তালিকা আমরা পেয়েছি। ওটা যে মধ্যযুগে শেষ হয়ে গেছে এমন নয়। আমরা পরবর্তীকালে দেখেছি যে, একটু মনোযোগ দিয়ে পড়ে দেখবার, বাংলার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্রের নায়িকারা যখন নায়ককে যাই খাওয়ান না কেন, সারা জীবনে মায়ের হাতেও নয়, অন্য কোথাও নয়, এত তৃপ্তি করে কোথাও কোনো খাবার পাননি। একটা উদাহরণ দিলেই হবে, তারকেশ্বরে যখন রমার সাথে রমেশের দেখা হলো, তখন তারা কিন্তু ওখানে যে সামান্য সেদ্ধ ভাত নিরামিষ দিয়েছিলেন, এই বিষয়গুলো উল্লেখ আছে। অর্থাৎ খাবারটা
আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আমি আসছি আজকের আলোচনায়, সময় নেই, না হলে দীর্ঘ কথা বলতে পারতাম, গৌড়ীয় বৈষ্ণব সভা এবং তান্ত্রিক ভোজন বিলাস। অর্জুনবাবু অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন বাঙালির এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী খাদ্যের ব্যাপারটা। আমি নিজে সহজে এক সাধন পদ্ধতির সাথে কাজ করেছি। মাঠে, আশ্রমে, আখড়ায় দিনের পর দিন ঘুরেছি। আমরা দলবদ্ধভাবে দু একজন মিলেও করেছি এবং সেখানে কিছু কিছু আমার অভিজ্ঞতা হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, এটা আমাদের পার্থ চিনবে, ওখানে জানেন নৈহাটির বিখ্যাত একটি আশ্রম আছে, অঘরী বাবার আশ্রম। অঘরী বাবা কিন্তু একজন অঘরীপন্থী সাধক। আমি যখন অনার্স বা এম.এ পড়ি, তখন অঘরী বাবার আশ্রমের বিরাট পণ্ডিত ছিলেন, ওর সম্বন্ধে প্রচুর কথাবার্তা শোনা যেত। বিশাল একটা লাইব্রেরি ছিল, যে যার মতো পেয়েছে বই ওখান থেকে নিয়ে আর ফেরত দেয়নি। আমিও তার মধ্যে আছি, মূল্যবান দুটো বই আমার কাছেও রয়েছে। অঘরী বাবা মারা গেছেন, সেখানে আমার প্রথম দিনেই যে অভিজ্ঞতাটা হলো, অঘরী বাবার কাছে যাওয়ার পরেই হঠাৎ উনি দেখলাম প্রচুর লোকজনে পূর্ণ। উনি ডাকলেন তার শিষ্যদের, একটা ওই মানে নরকঙ্কালের যে উল্টো দিকটা পাত্র হিসেবে ব্যবহার করে, একজন মহিলা এসে সেটা ধরলো, তিনি তার মধ্যে তার মূত্র ত্যাগ করলেন, তিনি সেই শিবাম্বু পান করলেন। অর্থাৎ তান্ত্রিক সাধন পদ্ধতিতে একটা আচার, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি অনেকে অনেক কিছু দিতে পারে। আমি রিসেন্ট তো সমরেশ বসুর জন্মশতবর্ষ গেল, পড়াশোনা করতে গিয়ে সমরেশ বসুর কয়েকটি জায়গা মনে পড়লো। ভীষণ ব্যস্ত ছিলাম গত কদিন ধরে। একটি জায়গায় উনি, সমরেশ বসু যখন কোথায় পাবো তারিতে গাছিকে প্রশ্ন করছেন যে তোমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বাছবিচার আছে, তখন বলছে না বাবু, খানা পিনার কোনো বারণ নাই, স্তক মদ মাংস না যা বলেন কোনোটা হারাম না, সাই দরবেশ যা বলেন তাদের কোনো কিছুতে বারণ নেই। অর্থাৎ তন্ত্রাচার দুভাবে, শাক্ত মতেও আছে, বৈষ্ণব মতেও আছে, এবং এই সম্বন্ধে ভ্রান্ত ধারণা আছে। অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষ উপাসক সম্প্রদায়কে উনি বাউলদের উনি অবশ্য বৈষ্ণবেরই একটা প্রকারভেদ বলেছেন, সেটা ঠিক কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। সেখানে উনি বলছেন বাউলেরা ওই অঘরীদের পন্তদের মতোই ওরা নরমাংস ভোজন করে। আমি নিজে ফিল্ড ওয়ার্ক করেছি, আমি কখনো এরকম চিহ্ন পাইনি। এটার কারণটা হচ্ছে, অক্ষয়বাবু যখন বইটা লিখছেন, তিনি হোরেস এম উইলসনের ইংরেজি বইটা অবলম্বন করে করেছেন এবং অনেক জায়গায় নতুন তথ্য যোগ করেছেন। নতুন তথ্য যোগ করার একটা ওনার উপায় ছিল, উনি বিভিন্ন গ্রামে তার পরিচিত লোককে দিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন এবং নিজেই লিখেছেন ভূমিকায়। আমি তার মাথার যে যন্ত্রণায় আমি সেগুলিকে খুঁজে আমি যাচাই করতে পারিনি, ফলে ভুল ত্রুটি থাকতে পারে। কোথায় পাবো তার ঠিক, গোপীনাথ বলেছিল পুরুষ প্রকৃতির শরীরে নির্ঘি সবই আছে। এটা কিন্তু দৈনন্দিন জীবনের খাদ্য নয়, তান্ত্রিক সাধকদের খাদ্য। পুরুষ প্রকৃতির শরীরে নির্ঘির সবই আছে, সবের আস্বাদ নিতে হবে। শরীরের কোনো কিছুই অখাদ্য না, অপেয় না। সেই জন্য বলেছে বাউল সাধকের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কেননা তাকে যোগ্য হতে হবে। সেই জন্য দ্রব্যগুণের কথা। শুধু পাতা চিবো লাল হবে না, মানে ঠোঁট লাল হবে না, শুধু ক্ষয়ে শুধু চুনে সুপরিত হবে না, সব মিলিয়ে চিবলে তবেই লাল। সেই রকম এই শরীরে বহে গঙ্গা যমুনা কামরতির নির্ঘি, শশ বিন্দু পান করে
আপনার করি নহিলে সাধন সিদ্ধি নাই, নিত্যে যাইতে নাই। এটা এখানে ব্যাখ্যা করা যাবে না, অস্বস্তিকর ব্যাপার আছে। অর্থাৎ তাদের সাধন পদ্ধতিতে রজ এবং বীর্য মিলিয়ে বিশেষ দিনে পান করতে হয়। এটা তান্ত্রিক সাধনার একটা ব্যাপার, যেটা বাউল গানে লালনের ফকিরও আছে। হ্যাঁ, যে নিরে ক্ষীরে মিশায় পড়ে না সে দুর্দশায়, মিশালে তার সাধন বিফল পাড়া। এখন এই জিনিস আমরা আগেও দেখেছি, ভবভূতির মালতী মাধবেও সেখানেও একজনের চরিত্র আছে কাপালিকের। তারা এই জাতীয় অর্জুনবাবু সঠিকভাবে বলছিলেন যে তান্ত্রিকের যে দুটো ধারা আছে, ওই বামাচারীরা এইগুলো করে। এখানে হ্যাঁ পড়ার একটা প্রবলেম রয়েছে। তাই আমি আর বেশি বেরোচ্ছি মানে বাড়াচ্ছি না, কারণ আমাদের শেষ করতে হবে এবং অনেককেই যেতে হবে দূরে। যে মদ্যমাংসের কথা বলছেন চৈতন্যদেবের সময় সাথী বৃন্দাবন দাসের কাব্যে আছে, রাত্রি করি মন্ত্র করি পঞ্চকন্যা আনে, নানাবিধ দ্রব্য আইসে তো সবার শনে, ভগ্য ভোজ্য গন্ধমাল্য বিবিধ বসন, খাইয়া তা সবার সঙ্গে বিবিধ রম। আরেকটা জায়গায় আছে, দেয়ানে নাহিক বেলা বোলায় কোটাল, মদ্য মাংস বিনা আর নাহি যায় কাল। এই জাতীয় অসংখ্য বিবরণ আছে এবং এটা কেন করছে তার ব্যাখ্যাও রয়েছে। আমি শুধু এই কথাটাই বলছি। প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট অর্জুনবাবু বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। কোথাও কোনো জড়তা রাখেননি, কোথাও কোনো অস্পষ্টতা রাখেননি। আমরা তার বক্তৃতা শুনে আমরা ঋদ্ধ হয়েছি। আমি এবং সম্পাদক দুজনেই অর্জুনবাবুকে অনুরোধ করেছি, এটা যদি উনি লিখে দেন। একটা জিনিস যেটা বললেন, এটা আপনারা অনেকেই জানেন, যেটা আমরা মুসুর ডালকে আমরা আমিষ কেন বলি? মুসুর ডাল কিন্তু আমরা আমিষ হিসেবে খাই না, নিরামিষের দিনে খাই না। যে মাসকলাই, হ্যাঁ হ্যাঁ, সেটা উনি সুন্দর ব্যাখ্যা করেছেন, এখানে দিয়েছেন। এগুলো উনি লিখিতভাবে আমাদের কাছে পাঠালে আমরা পত্রিকায় ছাপাবো। আমাদের মতো আপনারাও বা যারা এখানে শোনেননি, একটা ব্যাপার, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। রমেনবাবু একটু আগে আমাকে দেখালেন, প্রায় 1.1 কে, হ্যাঁ, প্রায় 1,500-এর কাছাকাছি লোক দেখছেন। এবং পত্রিকাটা যখন প্রকাশিত হবে সেটা আরো লোকের কাছে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। আমি অর্জুনবাবুকে বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। সভাপতির অভিভাষণের পরে এখন আমাদের আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জানাবেন শ্রী সঞ্জয় কুমার ঘোষ, কার্যনির্বাহক সমিতির সদস্য। চলে আসুন। নমস্কার। বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আজকের আলোচক, বিশিষ্ট অধ্যাপক, সাহিত্যিক এবং গবেষক শ্রী অর্জুন দেব সেন শর্মাকে। তার অসাধারণ আলোচনা আমাদের ঋদ্ধ করেছে, মুগ্ধ করেছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় শ্রোতৃমণ্ডলীকে, যাদের গৌরবময় উপস্থিতি এবং অখণ্ড মনোযোগ আজকের আলোচনা সভাকে সুসম্পন্ন হতে সাহায্য করেছে। আমরা ধন্যবাদ জানাই বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতির প্রত্যেক মাননীয় সদস্যকে, মাননীয় সভাপতি মহাশয় এবং মাননীয় সম্পাদক মহাশয় আমাদের ঘরের মানুষ, তাই তাদের ধন্যবাদ জানানোর প্রশ্ন ওঠে না। সব শেষে ধন্যবাদ জানাই আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রত্যেক কর্মীকে, যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া আজকের আলোচনা সভা আয়োজন করা বা সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমাদের ধন্যবাদ জ্ঞাপন পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।